আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো কোটা মুভমেন্ট নিয়ে আরেকটি ভিডিও, জাস্ট একটা ফলো ভিডিও দিচ্ছি। আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে সেনাবাহিনী কেন শেখ হাসিনাকে উৎখাত করছে না, কারণ অনেকের কাছে এটা একটি কনভিনিয়েন্ট রাউট মনে হতে পারে যে সেনাবাহিনী যদি শেখ হাসিনাকে ইজিলি যে উৎখাত করে দেয়, যেটা সাধারণত আগে হয়েছে। সেনাবাহিনী বিভিন্ন সরকারকে উৎখাত করে দিয়েছে, সেখানে জনগণের হয়তো হাত বা মতামত ছিল কি ছিল না। মোস্ট অফ দ্য কেসেস জনগণের হয়তো মৌন সমর্থন ছিল, কিন্তু সেনাবাহিনী স্বপ্রণোদিত হয়ে হয়তো উৎখাত করেছে। কিন্তু ওভারঅল যেটা হয় যে সেনাবাহিনীর এরকম একটি স্টেপ নিতে বা উদ্যোগ নিতে কিন্তু হিউজ একটা মোটিভেশন লাগে। সো এবং বাহিরের দেশের মদত লাগে, কারণ ইটস এ বিগ থিং। জাস্ট ক্ষমতা নিয়ে নেওয়াটাই অনেক কিছু না, এরপরেও এখানে অনেক ফ্যাক্টর জড়িত আছে, ইকোনমিক কিছু ফ্যাক্টর জড়িত আছে, আরও বলতে পারি যে কূটনৈতিক অনেক কিছু জড়িত আছে। তো এইসব নিটিগ্রিটি বিষয় হয়তো আমরা অনেক কিছু বুঝি না, জানি না। সো বর্তমানে সেনাবাহিনী সরকারের সাথে খুব ভালোই একটি সম্পর্ক মেনটেন করে, অ্যান্ড সো দ্যাটস ওয়াই ইটস নট বেনিফিশিয়াল ফর দেম টু do anything at this point. I don't know, but things might change, কারণ things are changing so fast, rapidly. ভারতের হোটেলের ডিবি হারুন ভাত খাইয়ে একরকম একটা নিয়ে মনে করছিলেন যে জোর করে একটা স্বীকারোক্তি নিয়ে প্রেস কনফারেন্স করে উনি ভাবছিলেন যে ব্যাপারটা সলভ হয়ে গেছে, সলভ করে ফেলছেন উনি। কিন্তু জিনিসটা যে এত দূর গড়াবে, পানি যে এত দূর গড়াবে, উনি পর্যন্ত ওনার মতো একজন কি বলবো যে লৌহ মানব, হ্যাঁ, উনি পর্যন্ত যে সরে যেতে হবে ডিবির মতো জায়গা থেকে, এত বড় একটা ইনকাম সোর্স থেকে। আমি জানি না এখন ডিবিতে ইনকাম সোর্স বেশি নাকি উনি এখন যেখানে গেছে লজিস্টিক্সের ডিআইজি সেখানে ইনকাম বেশি হবে, সেটা আমি জানি না। বাট হতে পারে লজিস্টিক্সে ইনকাম আছে, বাট দ্যাটস দেয়ার ইন্টারনাল ইস্যু। তো উনি যে সরে যাবে এটা উনি কখনো চিন্তা করে নাই হয়তো, বা ওনারা এত দূর ভাবে না যে পানি এত দূর গড়াবে। তো যাই হোক, আসল যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সেনাবাহিনী মোস্ট লাইকলি এখন কিছু করতেছে না, করবে না, কারণ সেনাবাহিনীর এরা সবাই হচ্ছে তাদেরই লোকজন। এই জায়গাটাতে দাঁড়াই। তো মোস্ট লাইকলি যেটা হচ্ছে মানে সাংবিধানিকভাবে এখন কি কি উপায় আছে আমি জাস্ট এটুকু ডিসকাস করব। কারণ আন্দোলন হচ্ছে এবং মানুষ রাস্তায় নেমে গেছে, ইটস রিয়েলি গুড সাইন যে কিন্তু আমি নিজে সে আন্দোলনে যুক্ত হতে পারতেছি না, এটা আমার জন্য অনেক খারাপ লাগতেছে। কারণ আমি শুরু থেকে এই আওয়ামী লীগ সরকারের একরকম বড় রকম অপোনেন্ট ছিলাম, নট পলিটিক্যালি, এটা নৈতিকভাবেই। আওয়ামী লীগ সরকার, দে আর নট ডুইং এনিথিং রাইট ফর লং টাইম, রাইট? তারা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে নিয়ে যেভাবে সিনেমিনে খেলছে, আই ওয়াজ নট ওকে উইথ দ্যাট পার্ট অফ দেয়ার কন্ট্রিবিউশন টু বাংলাদেশ। সো এনিওয়ে, এবং আমি আজকে বাংলাদেশ থাকলে আজকে আমিও চলে যেতাম ছাত্রদের সাথে। তো যাই হোক, এখন যেহেতু ছাত্র মাঠে নেমে গেছে এবং এখন একটা বড় একটা আন্দোলন চলতেছে, আমি আশা করব যে শীঘ্রই কিছু একটা হবে। এবং এখন একদফা আন্দোলন চলতেছে যে শেখ হাসিনা পদত্যাগ চায় সবাই, হুইচ ইজ রিয়েলি গুড। বাট শেখ হাসিনা যদি পদত্যাগ না করে তাহলে কি ওয়ে আছে সাংবিধানিকভাবে, আমি জাস্ট এইটুকু ডিসকাস করবো। মোস্ট লাইকলি এগুলো কিছুই হবে না, কেউ ওগুলো ইমপ্লিমেন্ট করবে না, বাট অ্যাটলিস্ট আমাকে সাংবিধানিকভাবে কী কী পদ্ধতি আসবে এইটুকু তো ডিসকাস করতে হবে। হয়তো যারা সংবিধান বিশেষজ্ঞ, যারা আইনের ছাত্র, তারা আরও ভালো বলতে পারবে আমার থেকে। বাট এখানে আমি আইন ব্যাখ্যা করতে আসি নাই, আমি হচ্ছে সংবিধান থেকে যা যা দেখানোর সেটাই, সংবিধানের ভাষায় কি কি লেখা আছে সেটাই বলবো আপনাদেরকে।
তো সংবিধানের ভাষায় যদি জানতে হয় তাহলে আপনাদেরকে ফার্স্টে যেতে হবে সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে সম্ভবত, যেখানে হচ্ছে নির্বাহী বিভাগের কথা বলা আছে। তো আমরা যারা জানি যে বাংলাদেশের সরকারের 3টি বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আর একটা হচ্ছে আইন বিভাগ। তো সেই আইন বিভাগ সেটা হচ্ছে সংসদ, বিচার বিভাগ হচ্ছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং বিচার ব্যবস্থা আর কি সামগ্রিক, আর হচ্ছে নির্বাহী বিভাগ হচ্ছে মন্ত্রিসভা। তো মন্ত্রিসভার একেবারে চূড়ায় যিনি থাকেন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। তো তাকে পদত্যাগ করতে হলে বর্তমান সংবিধানে রাষ্ট্রপতির এক্সটার্নালি কোনো কিছু করার মতো ক্ষমতা নাই। তো রাষ্ট্রপতি বর্তমানে প্রধানমন্ত্রীকে অপসারণ করতে পারেন না, যেটা অনেক অনেক গণতান্ত্রিক দেশে সেই প্রভিশনটা দেওয়া আছে, সেই রাষ্ট্রপতির হাতে সেই ক্ষমতা দেওয়া আছে, যেটা বাংলাদেশে আগে একটা সময় ছিল খুব আমার জানা মতে, বাট এটা পরবর্তীতে বাতিল করা হয়। কারণ হচ্ছে রাষ্ট্রপতি, এর আগের রাষ্ট্রপতিরা বেশ কয়েকবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়েছেন। সেই রকম ইতিহাস থাকায় ওই ক্ষমতার ওই অংশটা বাতিল করে দেওয়া হয়। তো এখন বর্তমানে প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার যেই অপশনসগুলো আছে, যেটা আমি সংবিধান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ওনার যে সংসদ সদস্যের যে আসন, বেশ কয়েকটা অপশন আছে। এর মধ্যে একটা হচ্ছে যেটা হচ্ছে ওনার সংসদ সদস্যের আসন যদি শূন্য হয় বা উনি যদি সংসদ সদস্য না থাকেন, তাহলে হচ্ছে মন্ত্রিসভা বা ওনার প্রধানমন্ত্রিত্ব বাতিল হবে, এবং ওনার প্রধানমন্ত্রিত্ব বাতিল হওয়ার সাথে সাথে মন্ত্রিসভা বাতিল হয় আর কি। হয়তো এখানে উপপ্রধানমন্ত্রীর কোনো অপশন নাই, অন্য প্রধানমন্ত্রী সরায় অন্য একজন প্রধানমন্ত্রী দেওয়ার মতো কোনো অপশন আমি দেখলাম না আর কি। তা আইন বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। বাট এখন কথা হচ্ছে যে আরও কয়েকটা অপশন আছে, যে উনি যদি মেজরিটির সমর্থন হারান। বাট বাংলাদেশের যে পরিস্থিতি, সংসদের মেজরিটির সমর্থন উনি কখনো হারাবেন না। অ্যান্ড অথবা উনি যদি সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে বলেন, রাষ্ট্রপতি নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে সংসদ ভাঙতে পারেন না। তো এই পরিস্থিতিতে তো একটাই অপশন, যেটা হচ্ছে ওনার সংসদ সদস্যপদ শূন্য হওয়া। তো ওনার সংসদ সদস্যপদ শূন্য হওয়ার জন্য আমাদেরকে যেতে হবে আবার আইন বিভাগের অনুচ্ছেদে। তো আইন বিভাগের যে অনুচ্ছেদ, সেখানে বলা আছে যে একজন সংসদ সদস্যের পদ শূন্য হবে, খুব সম্ভবত দফা 3 আমি দেখাবো এখানে স্ক্রিনশটে। তো সংসদ সদস্যের পদ যদি শূন্য হওয়ার একটা প্রভিশন হচ্ছে তার যে নির্বাচন ইলেক্টেবিলিটি আর কি, তিনি যে নির্বাচিত হতে পারার যে যোগ্যতা বা প্রার্থী হওয়ার যে যোগ্যতা, সেটা বাতিল হওয়া ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। আরও কয়েকটা ক্রাইটেরিয়া আছে, যে 90 ডেজ যদি আপনি সংসদে না আসেন উইদাউট প্রায়ার পারমিশন, তাহলে আপনার সদস্যপদ বাতিল হবে। এরকম আরও 2-3টে ক্রাইটেরিয়া আছে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যেটা সব থেকে রিলেভেন্ট, সেটা হচ্ছে যে আপনার যদি প্রার্থিতাই বাতিল হয়ে যায়, তাহলে আপনার সংসদ সদস্য পদ শূন্য হবে। এখন প্রার্থিতা বাতিলের যেই এখন আমাদেরকে যেতে হবে এর আগের দফায় আর কি। তো সেখানে বলা আছে যে প্রার্থিতা বাতিল হওয়ার বেশ কয়েকটা প্রভিশন আছে, এবং একটা হচ্ছে যে আপনি যদি কোনো আদালত দ্বারা মানে আনফিট বলে আপনার যদি হয় রায় দেওয়া হয়, তখন কিন্তু আপনাকে বলা হবে যে ইউ আর নট ফিট ফর টু বি আ মেম্বার অফ দ্য পার্লামেন্ট, অ্যান্ড তখন কিন্তু আপনার পার্লামেন্ট মেম্বারশিপ চলে যেতে পারে। তো এখন মানে অনেক ঘুরিয়ে পিছিয়ে যেতে হবে, যেটা আসলে অনেক স্ট্রেইট ছিল, যে রাষ্ট্রপতি চাইলে মন্ত্রিসভা ভেঙে দিতে পারে, যেটা অনেক দেশে আছে, কিন্তু বাংলাদেশে সেই প্রভিশনটা নাই, সেরকম ল এখন বাংলাদেশে নাই। তো সেটা না থাকায় হচ্ছে ওই প্রধানমন্ত্রিত্ব বাতিল করার জন্য তার সংসদ সদস্যপদ বাতিল হতে হবে সাংবিধানিকভাবে। এখন এইটা কে করতে পারে কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো আদালত। বিশেষ করে যেহেতু সরকারের 3টি ভাগ বা শাখা, বিচার বিভাগ, আইন বিভাগ এবং এক্সিকিউটিভ নির্বাহী বিভাগ, 3টি কিন্তু স্বাধীন। সাপোজিটলি তারা স্বাধীন হওয়ার কথা। আমেরিকার মতো সভ্য দেশ বা ইউরোপের সভ্য দেশগুলোতে এগুলো স্বাধীন, এই সেকশনগুলো স্বাধীন। ইভেন আমরা যদি এশিয়ার দিকে তাকাই, তাহলে থাইল্যান্ড,
এইসব দেশেও কিছু কিছু দেশে আছে যেখানে বিচার বিভাগ অনেকটা স্বাধীন। যেমন পাকিস্তানের মতো একটা দেশ, তাদের কিন্তু বিচার বিভাগ অনেক স্বাধীন, সেখানে বিচার বিভাগ কিন্তু চাইলে প্রধানমন্ত্রী সরিয়ে দিতে পারে। তো এখন যদি বাংলাদেশের বিচার বিভাগের কোনো এক বিচারকের যদি একটু আমি কি বলবো আমি জানি না, সে যদি নিজের বিবেক থেকে তাদের যদি কনসিয়াস গ্রো করে এবং সে যদি এই জিনিসটা করতে পারে যে প্রধানমন্ত্রীকে অযোগ্য বলে ঘোষণা করতে পারে, আমার মনে হয় তাহলে সাংবিধানিকভাবে একটি পথ আছে। তাহলে এটার জন্য কোনো একজন বিচারপতিকে বা বিচারককে এগিয়ে আসতে হবে, স্বাধীন বিচার বিভাগের মতো কাজ করতে হবে। যদি সেরকম একটি রায় আসে এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর যদি সংসদ সদস্যপদ বাতিল হয়, তাহলে তার প্রধানমন্ত্রিত্ব বাতিল হবে। তার প্রধানমন্ত্রিত্ব বাতিল হওয়ার সাথে সাথে তিনি রাষ্ট্রপতি চাইলে খুব সম্ভবত সংসদও ভেঙে দিতে পারেন অথবা এই মন্ত্রিসভা ভেঙে দিতে পারেন। তো ওইখানে একটু কমপ্লিকেটেড ভার্বোজ মনে হয়েছে আমার কাছে। সংবিধান বিশেষজ্ঞরা যদি এটা নিয়ে কথা বলেন তাহলে আরও ভালো হয়। তো আমার মনে হয় না যে দেশের এই অবস্থায় যে সংবিধান নিয়ে কথা বলার মতো মানুষের এখন সময় আছে। বাট আমার জানা মতে যারা সংবিধান বিশেষজ্ঞ, স্বাধীন মালিক বা আসিফ নজরুল, ওনারা আরও ভালো এক্সপ্লেন করতে পারবেন। তো আমি আহ্বান জানাবো ওনাদেরকে এই জিনিসগুলো এক্সপ্লেন করা, এবং সাংবিধানিকভাবে এটাও কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার। আমি একটা জিনিস বলি যে আমি এখন যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো বলার মাধ্যমে কি আমি বেআইনি কিছু করতেছি কিনা এটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন ভাই, বাংলাদেশের সংবিধান যেটা অ্যালাউ করে সেটা সবটাই কিন্তু আমার অধিকার। কেন আমার অধিকার? আমি বাংলাদেশের একজন নাগরিক এবং আমি বাংলাদেশে যদিও এখন ভোট দিতে পারি নাই, কিন্তু নাগরিক হিসেবে আমি বাংলাদেশে ট্যাক্স দেই, আমি রেমিটেন্স পাঠাই। একজন প্রবাসী হিসেবে আমি কিন্তু বাংলাদেশে রেমিটেন্স পাঠাই, যেটা এখন আমি পাঠাচ্ছি না বা কিছুদিন ধরে পাঠাবো না। এবং অন্যান্য প্রবাসী ভাই বোনদেরকেও বলবো যে আপনারা রেমিটেন্স পাঠাবেন না বর্তমানে, কিছুদিন অন্য কোনো উপায় আপনারা বিকল্প করার উপায়ে টাকা পাঠানোর ব্যবস্থা করেন। যাই হোক, এটা কিন্তু আমার অধিকার যে আমি যদি কাউকে পছন্দ না করি, আমার অধিকার থাকবে ভোটের মাধ্যমে তাকে সরিয়ে দেওয়ার। কিন্তু খালি যে ভোটের মাধ্যমেই আমার অধিকার যে আমি অ্যাপ্লাই করতে পারবো তা না, এর কিন্তু আরও অ্যাভিনিউস আছে, আরও রাউটস আছে, এবং এগুলো কিন্তু সংবিধানই পারমিট করে। তো সংবিধান যদি পারমিট করে তাহলে সাংবিধানিকভাবে কারো ক্ষমতা চলে যাওয়া বা কাউকে সরকার থেকে সরিয়ে দেওয়া, এটাও বাংলাদেশের মানুষের অধিকার, সাংবিধানিক অধিকার। তো সাংবিধানিকভাবে আমার মনে হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অপসারণ করাটা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ দাবি। এটা যদি আজকে একটা সভ্যদেশ হতো তাহলে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে থেকেই পদত্যাগ করতেন, এবং আমি তাকে আহ্বান জানাবো যে আপনি পদত্যাগ করেন এবং পদত্যাগ করে আবার নির্বাচন দেন। যদি আপনার কনফিডেন্স থাকে যে মানুষ আপনাকে ভালোবাসে, মানুষ আপনাকে চায়, তাহলে আবার ইলেকশন দিয়ে আপনি ইলেকশনে কন্টেস্ট করেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেন, ইলেকশনে কন্টেস্ট করেন, এবং ইলেকশনে কন্টেস্টের মাধ্যমে আপনি যদি ক্ষমতায় জিতে আসেন তো আসবেন, সেটা তো কারো কিছু করার নাই, তাই না? কিন্তু যদি আপনি ইলেকশনে জিতে না আসেন তাহলে যে জিতে আসবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করেন, কারণ এটা বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার, আমার সাংবিধানিক অধিকার, 16 কোটি মানুষের সাংবিধানিক অধিকার, যারা আজকে ট্যাক্স দিয়ে, যাদের মাথার ঘাম পায়ে পড়ে এই বাংলাদেশের ইকোনমি চলতেছে, বাংলাদেশের চাকা ঘুরতেছে। বাংলাদেশটা তাদের ছাড়া, আমাদের ছাড়া কোনোভাবেই কোনোদিনও সম্ভব ছিল না। তো আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন, এই দাবি থাকবে, এক দফা দাবি। এবং ছাত্রদের এই এক দফা দাবির প্রতি আবারও সমর্থন জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।